স্বাগত জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন 20 কুড়িতে আপনাদের সাথে আছে আমি তাসর নাফের। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী সানি মৃধা। স্বাগত জানাচ্ছি 20 কুড়ির আয়োজনে। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই। বিশ্বকাপে বাংলাদেশের গতকালকের ম্যাচটা নিয়ে শুরু করতে চাই, কারণ গতকালকে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে খুব স্বাভাবিকভাবে খুব সহজভাবে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ। এখন মোটামুটি বলা যায় বাংলাদেশ সুপার 8 খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশের ওভারঅল এই দুটি তিনটি ম্যাচ কেমন লাগলো গ্রুপ পর্বের? নাফি, আপনি মানে যতটা সহজভাবে বলছেন আসলে খুব ততটা সহজ আমার কাছে মনে হয় না। আপনি দেখেন যে বোলিংয়ে যদি দেখেন বাংলাদেশের যেভাবে শুরুটা করার কথা ছিল, কিন্তু নেদারল্যান্ডস কিন্তু খুব ভালোই শুরু পেয়েছিল এবং সেই সাথে আমরা দেখি যে বলাররা সম্প্রতি ম্যাচগুলোতে খুব আর্লি উইকেট নিয়ে আসে। এই ক্ষেত্রে কিন্তু কিছুটা একটু বিলম্ব ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং একই সাথে যেভাবে তাদের টপ অর্ডার বা মিডল অর্ডাররা ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, একসময় শঙ্কা জেগেছিল আসলে এই ম্যাচটা বাংলাদেশ কতটা প্রতিরোধ করতে পারবে। সেখান থেকে কিন্তু রিশাদ হোসেনের একেবারে পরপর 2 উইকেট নেওয়া, প্রথম শেষ বলে প্রায় হ্যাটট্রিকের সুযোগ করে দেওয়া। একই সাথে যদি আমরা একটা আলোচনা আমরা সবসময় আসলে গতকালকের ম্যাচে দেখেছি যে সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমান খুবই ইকোনমিক্যাল বোলিং করছেন এবং তিনি কোনো কারণে আলোচনার বাইরেই থেকে যাচ্ছেন, এবং তার কিন্তু মানে 19 নম্বর ওভারটা যখন নেদারল্যান্ডস ব্যাট করছিল তিনি কিন্তু 1 রান দিয়েছিল, সেটাও ওয়াইডে ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বলারদের একটা কৃতিত্ব দিতে পারেন। এবং হ্যাঁ, শেষ দিকে এসে বাংলাদেশ আসলে মোটামুটি ভালোভাবেই ম্যাচটা জিতে নেয়। তবে ওভারঅল যে বিগত 2টা ম্যাচের তুলনায় কিন্তু এই ম্যাচটা তুলনামূলকভাবে অনেক ভালো করেছে, এবং সেই ধারাবাহিকতা বজায় থাকলে নেপালের বিপক্ষেও আসলে জয়টা এক প্রকার বলাই যায় যে শুধু আনুষ্ঠানিকতাই বাকি। সাকিব আল হাসান গত ম্যাচের পর প্রেস ব্রিফিং এসেছিলেন এবং তার আলোচনা সমালোচনা সবকিছুর জবাব তিনি দিয়েছেন, কিন্তু তিনি যেটা বলেছেন যে জয়টা যেভাবেই আসুক, মূল কথা হচ্ছে 2 পয়েন্ট পাবো এবং ম্যাচ জেতা, সেটা সে যেভাবেই আসুক। এই কথার সাথে আসলে সহজ জয় বা কঠিন জয় এগুলো আসলে কতটুকু আপনি মিল খুঁজে পান, বা আসলে এটার আসলে প্রভাবটা কি দেখেন? সহজ জয় আর কঠিন জয়ের অবশ্যই এখানে একটা পার্থক্য আছে। যখন আপনি একটা দলকে খুব সহজে হারিয়ে দিচ্ছেন, আপনার কিন্তু আত্মবিশ্বাসটা আরও বাড়বে, সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলোতে তার একটা প্রভাব থাকবে। আর কঠিনভাবে হইলে কঠিনভাবে বলতে যে আমরা দক্ষিণ আফ্রিকার ম্যাচটাকে ধরবো, খুব কাছে গিয়েও কিন্তু, যেহেতু কঠিন বলছি, খুব কাছে গিয়েও কিন্তু হেরে গিয়েছে। কারণ শুরু থেকে যদি ওই মানে উইনিং মেন্টালিটিটা নিয়ে যদি কন্টিনিউ করতে না পারে, বা শেষে কিন্তু একটা চাপ তৈরি হয়, চাপটা কিন্তু খুব একটা উতরাতে দেখা যায় না। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে পেরেছিল কোনোভাবে, একই সাথে দক্ষিণ আফ্রিকার সাথে সম্ভাবনা তৈরি করেও কিন্তু সেটা হয়নি। ঠিক আছে, 2 পয়েন্ট হয়েছে, সুপার 8-এর আশা সম্ভাবনা সবই জাগিয়েছে। তারপরও যদি সহজ ম্যাচটাকে সহজ করে জেতা যায়, এটা আসলে দলের জন্য খুবই ইতিবাচক এবং পরবর্তী ম্যাচগুলোতেও এটা খুব কাজে আসে, আমার কাছে এটা মনে হয়। আমরা যদি গতকালকার ম্যাচের স্কোর কার্ডটা একটু খেয়াল করি, সেখানে আমরা ব্যাটিং স্কোর কার্ডটা যদি দেখি, সেখানে সাকিব আল হাসানের অনেক দিন পর, আমি যদি ভুল না করি, প্রায় 19 ইনিংস পর টি-20 বড় 50 পেয়েছেন। 2021-এর বিশ্বকাপের প্রথম তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাবেন সাকিব হাসান 64 রান করেছেন 46 বলে। তবে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এই যে তারা একটা কন্টিনিউয়াসলি তিনি রান করে যাচ্ছেন, এই বিষয়টা আসলে ইতিবাচক। কিন্তু টপ অর্ডার বিশেষ করে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস, তাদেরকে নিয়ে আসলে অনেকটাই আশাহত হতে হচ্ছে বারবারের সময়। এটাই একটা বড় দুশ্চিন্তার কারণ। আপনি এই আসর শুরুর পর থেকে অনেক মানে আলোচনার সংখ্যা জেগেছিল কত দূর যেতে পারবে বাংলাদেশ। আসলে আমরা দেখেছি গেল বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে কিন্তু হেরে গিয়েছিল, এবং এই নেদারল্যান্ডস সেটাও ওয়ানডে ফরম্যাটে ছিল, যে ফরম্যাটে বাংলাদেশ খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে খেলে। টি-20-তে তো নেদারল্যান্ডস আরও শক্তিশালী দল বা ভালো দল, এবং তাদের বড় বড় দলকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে। সেই জায়গা থেকে ওভারঅল যে গ্রুপটা নিয়েছিল বেশ ভালোই সংখ্যা ছিল। সংখ্যাটা আসলে থাকতো না, কারণ বাংলাদেশের সাম্প্রতি পারফরমেন্স বাংলাদেশের পক্ষে ছিল না, সেই কারণে হয়তো সেই সংখ্যাগুলো জাগছে। কিন্তু এই যে সংখ্যার মধ্যেও কিন্তু বাংলাদেশের বলাররা কিন্তু আশার আলো নিয়ে আসছে, এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তারা প্রতিদান দিয়ে রাখছেন। কিন্তু সবথেকে বড় দুশ্চিন্তার কারণ যে এখনও টপ অর্ডার, যারা আসলে একটা দলকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ভালো একটা ভিত গড়ে দেয়, সেই জায়গায় কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে, এবং সেটা এখনও দুশ্চিন্তার কারণ। কারণ আপনি এখনই যদি এই জিনিসটা শোধরাতে না পারেন, গ্রুপ যেহেতু আমরা এখন আলোচনা করছি পরের রাউন্ডে বাংলাদেশ যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলা যেতে পারে, সেই জায়গা থেকে যদি এই জায়গায় ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে কিন্তু এটা বড় দুশ্চিন্তাটাই থেকে যাবে। কারণ আপনি শুধুমাত্র বলার দিয়ে ম্যাচ জেতাটা কিন্তু খুবই কঠিন।
বোলারদের পারফরমেন্সটা যদি খেয়াল করি, নিশ্চয়ই দেখেছেন মুস্তাফিজুর রহমান আইপিএল এর পর সেই আগের মুস্তাফিজকে আমরা দেখতে পাচ্ছিলাম। গতকালকের ম্যাচে লাস্ট ওভারটা নিশ্চয়ই আপনার মনে আছে কতটুক তিনি কিভাবে বোলিং করেছেন, তার লাস্ট ওভারটা, এবং এর আগের ম্যাচে ভারতের সাথে তিনি লাস্ট ওভারটা কি দুর্দান্ত বোলিং করেছেন। এই ম্যাচেও দেখতে পাচ্ছি 4 ওভারে তিনি 17টি ডট দিয়েছেন, অর্থাৎ 24 বলের মধ্যে 17টি ডট, বাকি 7 বলে তিনি 12 রান দিয়েছেন, অর্থাৎ একটি উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান গত ম্যাচে 4 ওভার কোটা পূরণ করেছেন, এর আগের ম্যাচে তিনি 1 ওভার করার কারণে বেশ সমালোচনা হচ্ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ 1 ওভার, বিশেষ করে রিশাদ হোসাইনের স্পেলটা কি বলবেন? রিশাদ হোসেন একটু মানে ম্যাচগুলোতে ইকোনমিক্যাল হলেও তার টার্নিং পয়েন্টের উইকেটটা কিন্তু খুবই জয়ের ভূমিকায় খুবই কাজ করছে, এবং সেটা সে এই গতকালকের ম্যাচেও সেই অবদান রেখেছেন। ইভেন আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ধরনের ভূমিকা ছিল। যদি ইকোনমিক্যাল টি-20তে থাকবে, কিন্তু টার্নিং পয়েন্টের উইকেটটাও খুবই ইম্প্যাক্টফুল। একই সাথে যদি আমরা বলি সাকিব আল হাসানের আসলে ফর্মে ফেরাটা নিয়ে, যদিও সে গতকালকে 7 পয়েন্ট সামথিং বল করেছে, যেটা আসলে টি-20 আইডিয়াল বলাই যায়, হ্যাঁ ইকোনমিটা আইডিয়াল বলাই যায়, কিন্তু তার উইকেটহীনতা, তিনি উইকেট পাচ্ছেন, এটা একটা দুশ্চিন্তার কারণ। কারণ আপনি জানেন যে সাকিব আল হাসান ব্যাটিংটা যেমনই করুক, সে বোলিংয়ে বরাবরই খুব একটা অবদান রাখে, তো এটা একটা দুশ্চিন্তার কারণ। বাকি সব তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারা খুবই ভালো বল করছে। একই সাথে আমার কাছে আরেকটা জিনিস নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট হয়তো মধুর সমস্যায় পড়বে, সেটা হলো যে যদি শরীফুল ইসলাম ম্যাচে ফিরে বা উনি যদি শতভাগ ফিট হয়, তখন কিন্তু তানজিম সাকিবকে ফেলতে হলেও কিন্তু ভালো চিন্তায় কারণ শরীফুলকে কি এখনো পর্যন্ত আমরা পেস ইউনিটে মিস করছে কিনা, কারণ বাংলাদেশের পেসার যারা খেলছে 3 জন অবশ্যই তারা ভালো করছে। শরীফুলকে আসলে এখন যদি ইনজুরি থেকে ফিরে আসে, চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে কিনা মনে হয়? আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় খুব একটা দরকার নেই। তারপরে শরীফুল মানে উনিও খুবই ভালো টার্নিং পয়েন্টে উইকেট নিতে পারেন, খুবই ভালো ব্রেক থ্রু এনে দিতে পারেন, তার একটা স্পেল ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। সাম্প্রতিক সময়ে তার যে পারফরমেন্স সেটাই কথা বলছে। তবে তার জায়গায় সুযোগ পাওয়া তানজিম সাকিবও কিন্তু দুর্দান্ত খেলছেন। একই ধরনের তার হচ্ছে লাইন লেন্থ, তারপরে উইকেটের সহায়তা নিয়ে যে বল করার মেন্টালিটি, তার যে আত্মবিশ্বাস, যেভাবে কনফিডেন্ট খেলা নিয়ে, সেটা কিন্তু খুবই দলের জন্য ইতিবাচক, এবং সেই ধারাবাহিকতা বজায় রাখলে আসলে শরীফুলকে দলে রাখাটা মানে রাখতে গেলে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের খুবই মধুর সমস্যায় পড়তে হবে। এবং আরেকটা রিশাদ হোসেনের কথা আলাদা করে, লেগ স্পিনার, বাংলাদেশ অনেকদিন পর একজন লেগ স্পিনার পেয়েছে এবং তিনি ম্যাচেও খেলছে, উইকেটও পাচ্ছে, বাংলাদেশকে জয়ের একটা বড় ভূমিকাও রাখছে। গত ম্যাচে 4 ওভারে 3টি উইকেট পেয়েছে, যদিও তার লেগ স্পিনারদের আসলে ধরনটা এমন, আপনি রানও দিবেন আবার উইকেটও মিলবে, এটা হচ্ছে লেগ স্পিনার যেটা ধারণা করা হয় বর্তমান বিশ্বে। রিশাদ হোসেনকে নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট আরো অনেক দূর যাওয়ার একটা প্ল্যানিং করা যেতে পারে কিনা? রিশাদ হোসেন আসলে ভবিষ্যৎ ক্রিকেটের জন্য কতটুকু কাজে দিতে পারে মনে হয়? আপনি আসলে এখনই একটা টুর্নামেন্ট দিয়ে বা একটা সিরিজ দিয়ে একটা বলারকে আসলে বিচার করা আমার পক্ষে এখনই ঠিক না, বাট সে যেভাবে এগোচ্ছে, কারণ আপনি আরও একটা বিষয় চিন্তা করবেন যে যুক্তরাষ্ট্রের উইকেট বলেন বা ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোকে এমনিতেই স্লো মানে টার্ন করে অনেক, মানে স্পিনদের জন্য স্পিনাররা খুব ভালো সহায়তা পেয়ে থাকে। সেই জায়গায় আমরা দেখি রাশিদ খান বা আদিল রাশিদ গতকাল ম্যাচে আপনি দেখবেন 4 উইকেট পেয়েছেন। ইভেন ওমানকে বলতে গেলে একাই তিনি হারিয়ে দিচ্ছেন। একই সাথে এই ধরনের উইকেট থেকে আসলে বোলারদের খুবই মানে দ্রুত চিন্তা করা তাদের নিয়ে, তারা কতদিন খেলবে, এটা খুবই আদর্শ মনে হয় না। তারপরও সে যেভাবে শুরু করেছেন, কারণ আপনি প্রথম দলে সুযোগ পেয়ে বিশ্বকাপের মঞ্চে খেলা, সেই চাপ সামলে দলের হয়ে ব্রেক থ্রু এনে দেওয়া, এটা খুবই ইতিবাচক, এবং তার যে এই ধারাবাহিকতা, এটা যদি তিনি বজায় রাখতে পারেন, আশা করা যায় যে বাংলাদেশের আসলে যে একটা ঘাটতি ছিল লেগ স্পিনারদের, সেটা আসলে তিনি পূরণ করতে পারবে। রিশাদ হোসেনকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এবং তিনি যেটা আসলে প্রমাণ করেছেন, তিনি নিজেকে বারবার তিনি প্রমাণ করছেন, এবং চাপের মুখে লেগ স্পিনার তিনি নতুনভাবে সুযোগ পেয়ে, এবং তার ব্যাটিংটাও কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা অ্যাডভান্টেজ। আপনি লাস্ট মোমেন্টে আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যে ব্যাটিংটা করেছিলেন, হাসারাঙ্গাকে 1 ওভারে কয়েকটি ছক্কা তিনি মেরেছিলেন, এটাও অনেকটা কার্যকরী ভূমিকা রাখতে পারে আমাদের ব্যাটিংয়ের লাস্ট মোমেন্টে। হ্যাঁ, ইম্প্যাক্টফুল বা লোয়ার অর্ডারে নেমে মানে রিশাদ হাসানের যে ভূমিকা বা ক্যাপাবিলিটি আমরা যতটুকু জানি, তিনি খুব ভালো হিট করতে পারে, টাইমিংটা তার খুব দুর্দান্ত। তবে এখন পর্যন্ত তার যে এই শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটের মাটিতে যেভাবে আসলে তিনি দেখিয়েছিলেন যে মানে ঝলক, এটা এখন পর্যন্ত বিশ্বকাপে আমরা ওইভাবে দেখতে পাইনি, যদি ওই সুযোগটাও খুব একটা পাননি। তার জায়গায় যদি আমার মনে হয় যে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খুব ক্লোজ হেরেছিল, সেখানে জাকের আলীর জায়গায় যদি তিনি নামতে পারতো, হয়তো তার একটা ঝলক দেখার সুযোগও হয়তো আমরা পেতে পারতাম। সাকিবেরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, ইভেন ভারতীয় একজন ওপেনার তাকে নিয়ে বেশ বাজেভাবে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পেছনে সাকিব যেটা গতকালকে ম্যাচের পরে বলেছে যে এই বিষয় নিয়ে তিনি চিন্তা করেন না, তিনি রান করতে চান, ম্যাচ জিতাতে চান, ভূমিকা রাখতে চান। তবে সাকিবের এই রানে ফেরাটা দলের জন্য অনেকটা স্বস্তিদায়ক বলা যাবে কিনা? অবশ্যই আপনি সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার, মানে তিনি একাই দুইটা ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন ধরেই দলের হয়ে সার্ভিস দিয়ে আসছেন, এবং তার যোগ্যতা নিয়ে আসলে এখনই প্রশ্ন করাটা ঠিক না। তবে বয়সের একটা ভার থেকে যায় বা একটা অন্তিম মুহূর্ত চলে আসে, আপনি কিন্তু সারা জীবন এক প্রাইম টাইম নিয়ে থাকতে পারবেন না। তো হয়তো আর একই সাথে সাকিবের কিছু অনিয়ন্ত্রিত লাইফ আছে, যেটা হয়তো তিনি আসলে এখন মাঠের থেকে মাঠের বাইরে খুব একটা বেশি সময় দিতে দেখা যায় যে সিরিজ চলাকালীন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সেটার ইম্প্যাক্ট কিন্তু মাঠে পড়ে। স্বাভাবিকভাবেই সাকিবের এই ফেরাটা স্বস্তি। একই সাথে সাকিব এখনো বোলিংয়ে উইকেট পাচ্ছেন না, এবং যদি এই যে কালকের যে ম্যাচটা যেভাবে শুরু করেছিলেন সেটা যদি বজায় রাখতে পারতো, হয়তো বাংলাদেশ সাকিব আল হাসান প্রথমবারের মতো টি-20-তে সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন, বা সেঞ্চুরি না পেলেও 80-90 রানও চলে যেতে পারতো। যদিও শেষে খুবই ধীরগতিতে ছিলেন এবং যেভাবে শুরু করেছিলেন শেষটা ওভাবে করতে পারেন। তারপর ওভারঅল এত বড় টি-20-তে 64 রানের একটা ইনিংস, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা এক ম্যাচে। ইভেন মূল কথা কালকে জলের পিছনে যে অন্যতম অবদানও তার, এবং সে প্রেক্ষিতে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। এই ধারাবাহিকতার দলের জন্যই যেমন ইতিবাচক, এবং তার যে ম্যাচে ফেরা বা তার ফর্মে ফেরাও এটা খুব ভালো ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমরা যদি গ্রুপ পর্বের খেলা বাদ দিয়ে আমরা এখন চিন্তা করছি সুপার এইটে আসলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে সেটা অনেকটাই আমরা দেখে ফেলেছি, অথবা চিন্তা আমাদের রয়েছে। এটা নিশ্চিত এখন বাংলাদেশ যদি সুপার 8-এ উঠে বা নেপালের সাথে যদি জিতে, এখন স্বাভাবিকভাবেই ওই গ্রুপ বি থেকে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া উঠছে, এবং গ্রুপ এ থেকে ইন্ডিয়া উঠবে, এবং গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া। এখানে কিন্তু কালকে যেহেতু ওমানকে হারিয়ে দিয়েছে, সেক্ষেত্রে ইংল্যান্ডের কিন্তু এখন একটা সুযোগ আছে রান রেটে গ্রুপ বি থেকে কোয়ালিফাই করে, এবং গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান উঠবে। যদিও আগে থেকে এটা নির্ধারণ করা ছিল যে কারা উঠতে পারে, একটা আইসিসি কিন্তু একটা অ্যাজাম্পশন করে একটা ফিকচার করেছিল, জাস্ট ওই জায়গাগুলোতে যারাই গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা যেই হোক জায়গাটা নির্দিষ্টই থাকবে। A2 এরকম বাংলাদেশকে যদি D2 ধরা হয়, বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানকে আমরা ধরে নেওয়া যেতে পারে তাদের সাথে বাংলাদেশ খেলবে। যদিও বাংলাদেশ উঠতে পারে, তারা তাদের সাথেই খেলবে, কিন্তু বাংলাদেশের যে পারফরমেন্স, যদিও আপনি বলবেন যে লাস্ট 3টে কালকের ম্যাচটা বাদ দিলে প্রথম 2 ম্যাচে কিন্তু বাংলাদেশের মানে লাক সহায়তা যেটা বলে, নিজেদের হচ্ছে যে লাকের যেভাবে পারফর্ম করেছিল সেটাও খুব একটা আসলে দলের যে এই দলগুলোর বিপক্ষে খেলতে গেলে খুব একটা কাজে আসবে আমার কাছে মনে হয় না। তারপরও এই দলগুলোর ভারত অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটাই 21 জুন সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে, 22 জুন ভারতের বিপক্ষে, এবং 25 জুন সবশেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। সুপার 8-এর এই 3টা ম্যাচের কিন্তু কমপক্ষে আপনি সেমিফাইনালে উঠতে হলে কিন্তু 2টি করে ম্যাচ জিততে হবে। কিন্তু আফগানিস্তান, আপনি যদি একমাত্র ম্যাচ জয়ের কথাও বলেন, আফগানিস্তান সি গ্রুপ থেকে যেভাবে খেলছে, তারা নিউজিল্যান্ডকে খুবই মামুলি রানে আটকে দিয়েছে, তারপরে আজকেও পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে দিয়েছে। একই সাথে ওমানের মতো দল আসলে পাত্তাই পায়নি। সেই জায়গায় থেকে কিন্তু আপনি যদি দেখেন যে আফগানিস্তান যে ফর্মে আছে, তাদের বলার ব্যাটার, একই সাথে তারা ফিল্ডিংয়েও খুব দুর্দান্ত করছেন। তো আফগানিস্তানের সাথে ম্যাচটা যে খুব সহজ হবে আমার কাছে মনে হচ্ছে বলার সুযোগ নেই। এখন আমরা কথা বলতে চাই, আজকে সকালে একটা ম্যাচ হয়েছে, আমরা দেখেছি ইংল্যান্ড এবং ওমানের, খুব সহজেই ইংল্যান্ড জয় পেয়েছে এবং এটি রেকর্ডও হয়েছে। সেটা হচ্ছে প্রথম 101 রানে 101 বলের ডিফারেন্স তারা জিতেছে, অর্থাৎ হাতে 101টি বল ছিল, 3 ওভার 5 বলে তারা ম্যাচ শেষ করে ফেলেছে। অর্থাৎ বলের ব্যবধানে সবচেয়ে বড় জয় ছিল বিশ্বকাপের, যেটা ইংল্যান্ড করেছে আজকে ওমানের বিপক্ষে। কিন্তু ইংল্যান্ডের প্রথম ম্যাচটা তারা হেরে গেছে অস্ট্রেলিয়ার সাথে, এবং পরের ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে তারা পয়েন্ট ভাগাভাগি করে। আজকে স্কোর কার্ডে যদি দেখি, ইংল্যান্ড 52 উইকেট, ওমান 47 অল আউট, ইংল্যান্ড 7 উইকেটে জয়ী। হ্যাঁ, মানে আপনি যদি দেখেন যে ওমানের সাথে যেভাবে ইংল্যান্ড খেলেছে, আসলে এটা তাদের আসলে মনে ধরাই হয়েছিল প্রায় তারা
টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে, সেই জায়গা থেকে এরকম একটা কামব্যাক কিন্তু খুবই দরকার ছিল। স্কটল্যান্ড কিন্তু যখন যে ম্যাচটা বৃষ্টিবিঘ্নিত যে ম্যাচটা হয়েছিল, সেখানে কিন্তু স্কটল্যান্ড ইংল্যান্ডের বোলারদের যেভাবে খেলেছিলেন, মাত্র 9 ওভারে আমরা দেখেছি 90 রানের মতো করে ফেলেছিল স্কটল্যান্ড। সেই বোলিং লাইন আপটা জফরা আর্চার, মার্কুড, আদিল রাশিদরা কেন দুর্দান্তভাবে ফিরে এসেছেন। যদিও ওমানের বিপক্ষে তারা কেউই হয়তো পেশাদার ক্রিকেটার না, তারা নিয়মিত ক্রিকেট খেলেন না, আইসিসির একটি সহযোগী দেশ, সেখানে আসলে ইংল্যান্ডের এই ধরনের পারফরমেন্সটা আসলে অনুমেয় ছিল, সেটাই হয়েছে। এবং একই সাথে যেভাবে ওপেনাররাই মানে তাদের খেলার তাদের হচ্ছে রান রেটের জন্য যে তাদের যে ক্ষুধা বলা যায় বা তাদের যে মানে পরের রাউন্ডে যাওয়ার যে একটা চেষ্টা, সেটা কিন্তু দুর্দান্তভাবে ফুটে উঠেছে এই ম্যাচে। একই সাথে যদি এখন অস্ট্রেলিয়ার সাথে স্কটল্যান্ড যদি হেরে যায় এবং পরের ম্যাচে নামিবিয়াকেও যদি এই রকমভাবে ইংল্যান্ড হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু পরের রাউন্ডে এখনও ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই আছে। এই ধরনের ম্যাচগুলোতে যেটা হয় যে ইংল্যান্ড বা ওমান বা বড় দল ছোট দল প্রতিপক্ষ যদি আগে ব্যাটিং করে, মানে ছোট দলটা আগে ব্যাটিং করে, যেমন আজকে ওমান আগে ব্যাটিং করে 47 রান অল আউট হয়ে গেছে, সেক্ষেত্রে বড় দলগুলোর কি বড় স্কোর করার ক্ষেত্রে একটু হলেও ব্যর্থ মানে চিন্তা আসে কিনা যে একটু বড় স্কোর, এবং দর্শকদের ক্ষেত্রেও বড় একটি স্কোর করা থেকে আমরা অনেকে বঞ্চিত হয় কিনা? না, আসলে বঞ্চিতটা বলতে আপনি টি-20তে বড় দল ছোট দল আসলে খুব একটা কাজে আসে না। আপনি দেখবেন কিন্তু ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, বাংলাদেশকেও হারিয়ে দিয়েছে। ইভেন স্কটল্যান্ড যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে শুরু করেছিল, তারা যদি ম্যাচটা আসলে ম্যাচের রেজাল্টটা পুরোপুরি হলে অন্যরকম হতে পারতো, কারণ আমরা শুরুর দিকে এই ইংল্যান্ডকে কিন্তু দেখা যাচ্ছিল না। সেই ক্ষেত্রে আসলে আর যেহেতু এটা রান রেটের খেলা বা রান রেটে এগিয়ে থাকতে হবে পরের রাউন্ডে যেতে হলে, কারণ স্কটল্যান্ডের এরই মধ্যে 5 হয়ে গেছে, ইভেন ইংল্যান্ডের এখন 3 পয়েন্ট। যদিও পরের ম্যাচে ইংল্যান্ড জিতে 5 পয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু রান রেটটা খুবই ইম্প্যাক্ট করবে যে কোনো দলের পক্ষে। ফলে এই ধরনের খুব দ্রুত রান রেট করার জন্য আসলে প্রতিপক্ষ বা যদি তাদের আত্মবিশ্বাস থাকে যে তারা একটা দলকে খুব মামুলি রানে বা স্বল্প সংখ্যা রানে তাদেরকে আটকে রাখবে, সেক্ষেত্রে আসলে দেখা গেছে আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং নিয়েছে এবং পাপুয়া নিউগিনি 95 রানে ইনিংস শেষ করে ফেলেছে। মানে বড় স্কোর করার যাদের সক্ষমতা রয়েছে তারাই এখন বেশিরভাগ দিচ্ছি নিজেরা সেফ জোনে থেকে পরে ব্যাটিং করে আর প্রতিপক্ষে কম রান অল আউট করে তারা ম্যাচ জেতার সুযোগ তৈরি করছে। এখানে আসলে দুইটা কারণ আমার কাছে মনে হতে পারে। ফার্স্ট অফ অল, আপনার এই ধরনের উইকেটে কিন্তু এই সবগুলো দেশ এখন যেভাবে খেলা, কালকে দেখবেন যেখানে বাংলাদেশ খেলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে, এই ম্যাচটা কিন্তু প্রায় 10 বছর পরে ওই মাঠে আসলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ গড়িয়েছে। ফলে এই ম্যাচগুলোর প্রতি আসলে ক্রিকেটীয় খেলুড়ে দলগুলোর প্রতি খুব একটা ধারণা থাকে না। যখন আপনি আগে কাউকে ব্যাটিংয়ে পাঠাবেন, আসলে তাদেরই কিন্তু ওই চ্যালেঞ্জটা ফেস করতে হয় যে মাঠের উইকেট ধরন, কারণ ওই ম্যাচটা দেখে বা ওই ইনিংসটা দেখে পরবর্তীতে প্রতিপক্ষ দল কিন্তু তাদের পরিকল্পনা সাজায়। এটাও একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে বললাম যে দলগত আত্মবিশ্বাস, যে আমরা যদি তাদেরকে খুব অল্প রানে আটকে দিতে পারি, এটা পরবর্তীতে আমরা খুব দ্রুত এটা চেজ করতে পারলে আমাদের পয়েন্টের সাথে কিন্তু একটা রান রেট একটা খুব ভালোভাবে যোগ হবে। এটাও একটা কারণ আমার কাছে মনে হতে পারে। আজকে রাতে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে গ্রুপ এর, এবং গুরুত্বপূর্ণ কেন, কারণ হচ্ছে ভারত পাকিস্তান এই গ্রুপে রয়েছে, পাশাপাশি আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র প্রথম 2 ম্যাচে জিতে গেছে এবং ভারতের সাথে তারা হেরেছে। আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ রয়েছে 8:30টায় যুক্তরাষ্ট্রের মাটিতে, এবং এই ম্যাচ ঘিরে আয়ারল্যান্ডের থেকে দরকার হচ্ছে পাকিস্তানের বেশি, কারণ যুক্তরাষ্ট্র যদি জিতে যায় পাকিস্তানের আর কোনো সম্ভাবনা নেই সুপার 8-এ যাওয়ার। তবে আয়ারল্যান্ড জিতলে এখানে আরেকটা অন্য সমীকরণে কাজ করতে হবে। তবে পাকিস্তানের বাদ পড়া এবং যুক্তরাষ্ট্রে যদি এই টুর্নামেন্ট টিকে যায়, সেক্ষেত্রে বিষয়টা ওয়ার্ল্ড কাপের কেমন হবে বলে মনে হয়? এটা অবশ্যই আসলে পাকিস্তানের মতো একটা দল, যারা বিশ্বকাপ জয়ী দল, তারা আইসিসি টি-20 ট্রফিও তাদের ঝুলিতে আছে, ওয়ানডে ট্রফিও তাদের ঝুলিতে আছে। এরকম একটা দল আসলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে টুর্নামেন্টের আকর্ষণ অনেকটাই কমে যাবে। যদিও আপনার এখনই বলা যাচ্ছে না, কারণ আমরা দেখেছি যে গেল বিশ্বকাপে কিন্তু সমীকরণটা এমন ছিল যে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে কেবল পাকিস্তান তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করবে, কিন্তু সেটাই কিন্তু হ্যাঁ, সেই ম্যাচে কিন্তু তারা কোয়ালিফাইও করে এবং তারা কিন্তু ফাইনাল পর্যন্ত খেলে, যদি ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। তবে এই ম্যাচটাও আপনি যদি তাদের পারফরমেন্স বিবেচনা করেন বা দলীয় শক্তি বিবেচনা করেন, এই ম্যাচ কিন্তু মানে যুক্তরাষ্ট্রের থেকে কিন্তু আয়ারল্যান্ড এগিয়ে রয়েছে। এই ম্যাচে যদি আয়ারল্যান্ড যদি জিতেও যায়, এরপরও কিন্তু
একই সাথে কিন্তু যেমন পাকিস্তানের সুযোগ থাকবে আয়ারল্যান্ডের কিন্তু একই সুযোগ থাকবে, তখন কিন্তু আয়ারল্যান্ডের সাথে পাকিস্তানের ম্যাচ থাকবে, সেখানে পাকিস্তান যেভাবে খেলছে আয়ারল্যান্ডের সাথে হেরে গেলেও এটা চমকের কিছু থাকবে না, তবে একটা আশা বেঁচে থাকবে যে আমরা পরের রাউন্ডে যাওয়ার মতো একটা যে সুযোগ থাকবে। পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান আসলে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের সাথে তারা হেরে গেছে, তাদের যে নির্ভরতা, তারা পেস ইউনিটটা নিয়ে খুব স্ট্রং করে তারা একাদশ সাজায়, এমন একটা 3-4 জন পেস বোলার থাকে। সেই জায়গা থেকে ব্যাটার সংখ্যা কমের কারণে কি পাকিস্তান কি একটু পিছিয়ে গেল কিনা, আপনার কাছে কি মনে হয়? আসলে মানে ব্যাটার সংখ্যক বলতে কি পাকিস্তান কিন্তু এই ব্যাটার সংখ্যক দিয়ে কিন্তু অনেক ম্যাচ জিতেছে। ইভেন আপনি দেখবেন যে বাবর আজম, ফখর জামান, রিজওয়ান, ইফতিকার, সাদাব, এরা কিন্তু বহু ম্যাচ এই ফরম্যাটে কিন্তু জিতিয়েছে বড় বড় দলের বিপক্ষে, এবং তাদের যে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করেই কিন্তু নির্বাচকরা একাদশ সাজিয়েছে। যদিও চমক হিসাবে ছিল মোহাম্মদ আমিরের দলে অন্তর্ভুক্তি, হয়তো যদিও এটা হয়তো নির্বাচকদের পরিকল্পনা ছিল তার মতো একটা অভিজ্ঞ ক্যাম্পেইনার দলে ফিরলে হয়তো দলের শক্তিটা আরও বাড়বে, যদিও তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে 18 রান দিয়েছিলেন। তবে আফগানিস্তান নিয়ে প্রেডিক্ট করাটা খুবই কঠিন, কারণ পাকিস্তান দলকে নিয়ে প্রেডিক্ট করা খুবই কঠিন। এই দলটা হয়তো নিজেদের দিনে আসলে যে কাউকে হারিয়ে দিতে পারে। একদমই শেষ পর্যায়ে সানির মধ্যে আমরা আশা করব, কারণ পাকিস্তান এবং ভারত যদি বিশ্বকাপে টিকে থাকে সেক্ষেত্রে আইসিসি একটা বাণিজ্যিকের ব্যাপার ও বাণিজ্যিক বিষয় রয়েছে, সবকিছু মিলে দর্শকদেরও একটা আগ্রহ জায়গা রয়েছে। অনেক থাকবে। ধন্যবাদ আজকে বিস্কুরিত সময় দেওয়ার জন্য। এর সাথে শেষ করছি আজকের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন 20 কুড়ি।